নমস্কার, জনতার দরবারে আবার ফিরে এসেছি আমি অয়ন। জনতার দরবার মানে কেওটিক স্টুডিও নয়। জনতার দরবারে আমার সঙ্গে থাকেন জনতা, এবং জনতার প্রশ্ন নেতাদের উদ্দেশ্যে, তাদের প্রশ্ন নেতাদের উত্তর, জনতার রায় নেতাদের উপর। এই নিয়েই জনতার দরবার। আজ এখনো পর্যন্ত যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র, রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, বিজেপি মুখপাত্র অভ্র সেন এবং অনিন্দ রায়চৌধুরী কংগ্রেস মুখপাত্র। গত কয়েকদিন ধরে রাজনীতির উত্তাপ বাড়ছে। সে এজেন্সি হোক, বঞ্চনা হোক, ভোটের আগে সিংহাসনের মহাসংগ্রামে একেবারে মোদি, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সবাই বলতি বন্ধ হবে কি? কবে হবে? হবে না, কারণ সামনেই তো সিংহাসনের মহাসংগ্রাম। দেখুন, জায়গায় জায়গায় পশ্চিমবাংলার ঘা হয়ে গেছে, সেগুলো রিপেয়ারিং চলছে। অধিকারী প্রাইভেট লিমিটেড ভয় পাচ্ছে। যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই, এনআইএ যাবে। আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। आतंक का खुला लाइसेंस मिले। ওদের আছে ইডির ভান্ডার। উনি ভেবেছেন আমি মহিলা যা বলবো তাই হবে। বিজেপি এখন থেকে 3-4টে টায়ার রেডি করো। তড়পাচ্ছিল না, ভোট দিতে পারো না, অনেকে ভেতরেই থাকতে হবে, ভেতরেই থাকতে হবে। নেতাদের চামচাগিরি করতে যাচ্ছে, সে নেতা ভেতরে চলে যাবে। किसको धमकी दे रहा है? टीएमसी उन पर हमले करती है। अभी तो हिंदुस्तान को जेल बना दिया। জিতেন তিওয়ারি যখন ঢুকছে কোনো ঝাপসা নেই। এনআইএ কে ব্যবহার করব, ইডিকে ব্যবহার করব, মাঠ ফাঁকা করে দেবো। দম নেই কোমরে। শুধু মোদি বাবু একা বাইরে থাকবে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খুন করতে পারো। আর সবাই জেলে থাকবে। প্রধানমন্ত্রী এসে বলছে भ्रष्टाचारी बचाओ। কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। टीएमसी माने भ्रष्टाचार। এনআইএ গেছে, সব ঠান্ডা হবে। কেন আমাদের লোকেদের গ্রেফতার করছেন? कार्रवाई और तेज होगी। सबको जेल में भेजेगा। টাকাটা কি চলবে? এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই। আপনারা চান না বিরোধীরা লেভেল প্লেইং ফিল্ড পাক। প্যাঁচে পড়বেন তখন টাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিসে বাঁচাও। আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের পুলিশ কতদিন ঘুমাবে? লেভেল প্লেইং ফিল্ড। এখানেও সেরকম সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। বিজেপির মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক। রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে। আমরা বলি ওটা ঘেচাং ফুক। ये मोदी की गारंटी है। मोदी का गारंटी 4 जून के बाद चुन के अरेस्ट करेगा, भ्रष्टाचारियों के खिलाफ सबको जेल में भेजेगा। ঘটনা, অবস্থান, বন্ধ সবকিছু করুন। ইমিডিয়েট এনআইএ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের চিফদেরকে বদল করুন। টেনে হিচড়ে আমাদের সাংসদদের ये इस तरह से हमें यहाँ से ले जा रहे हैं। ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালের লোক এই লোককে ভোট দেবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি। 1% অ্যাটেন্ডেন্স দিয়ে আপনি কেন জেতাবেন এমপি কে? বাংলা সিনেমা তো পুরোটাই ডুবিয়ে দিয়েছে আপনারা গলায় পা দিয়ে। হয় এবার নয় নেবার। আর ঠিক মাত্র 10 দিন, তারপরেই সিংহাসনের মহাসংগ্রাম শুরু। আর সিংহাসনের মহাসংগ্রাম শুরুর আগে একেবারে এজেন্সি তৎপরতার তা নিয়েই একদম যুযুধান বিজেপি আর তৃণমূল। দিল্লিতে চলে গেল ভূপতিনগরের আঁচ, দিল্লিতে ধর্ণা, দিল্লিতে সমস্ত কিছু। আর আজকে 4:30 পর্যন্ত দিল্লিতে চলল ধর্ণা তৃণমূলের। আর এই সব নিয়ে রাজনৈতিক যুদ্ধ দেখুন। আর কদিন পরেই লোকসভা ভোট শুরু। বাংলা এবার ইস্যু এজেন্সি। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব রাজ্য এবং কেন্দ্রের শাসক দল। বিজেপির দাবি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে, তাই এ রাজ্যে সক্রিয় বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি। পাল্টা তৃণমূলের দাবি এজেন্সিগুলোকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে বিজেপি, তাই এজেন্সিগুলোর এ রাজ্যে এমন সক্রিয়তা। এই তরজা আরও তুঙ্গে উঠেছে ভূপতিনগরের ঘটনার পর। শনিবার ভূপতিনগরে এনআইএ হানা দেয়, তদন্তে গিয়ে আক্রান্ত হয় এনআইএ। তৃণমূলের 2 নেতাকে তারা গ্রেফতারও করে। टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले। इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है। एजेंसी इस्यूते पाल्टा सुर चढ़िয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। महिला लोगों को कम किया, क्यों रात में हम
जाएंगे। अब 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है। ये क्या कोई तरीका है? পর্যবেক্ষকদের মতে গত কয়েকটি ভোটে নির্দিষ্ট ইস্যু বেছে নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে তৃণমূল এবং প্রতিবারই সাফল্য পেয়েছে। যেমন 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের হাতিয়ার ছিল বহিরাগত ইস্যু, 23-এর পঞ্চায়েতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, এবার 24-এ তৃণমূলের অস্ত্র কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং অতি সক্রিয়তার অভিযোগ। এই অস্ত্রে শান দিতে তারা ইস্যুটিকে নিয়ে গেছে দিল্লিতেও। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যায় তৃণমূল, কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। দাবি করেছি যে ইমিডিয়েট এনআইএ, ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সের যারা হেড আছেন চিফ, তাদেরকে ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে চিফদেরকে বদল করুন, যাতে বিজেপি ওদেরকে নিজেদের খেলার যন্ত্র ভাবতে না পারে। উপজিনগরে ঘটনা তো তৃণমূলের বিরুদ্ধে নালিশ হয়েছে, সে আবার কোথা থেকে নালিশ চলছে? চোর যাচ্ছে পুলিশের কাছে। প্রথমে কমিশনের নালিশ, তারপর কমিশনের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের প্রতিনিধিরা। তাদের দাবি এজেন্সির অপব্যবহারের অভিযোগ এদিন মানতে চায়নি কমিশন, এতেই ধর্ণা। কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের ধর্ণা তুলে দেয় দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে থেকে আমাদেরকে জোর করে মারতে মারতে গাড়িতে তুলে প্রায় 1.5 ঘন্টা সারা দিল্লির রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরিয়ে মাঝখানে গাড়ি আটকে রেখে অবশেষে আমাদের এখন মন্দিরমার্গ থানায় এনে আটকে রেখেছে। শান্তিপূর্ণ অবস্থানে বসেছিলাম, কোনো স্লোগান শাউটিং বাড়াবাড়ি কিছুই আমরা ধাক্কাধাক্কি কোনো কিছুই করিনি, কিন্তু আমাদেরকে এসে মারতে মারতে টেনে হিজড়ে চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। এটা ঠিক 3রা অক্টোবরেরই পুনরাবৃত্তি হলো। ধর্ণা দেওয়ার অধিকার তো রাজনৈতিক দলের আছে, ধর্ণা দিন না, কিন্তু যেটার জন্য যাবার প্রয়োজন আদালতে, সেটা নির্বাচন কমিশনে গেছেন কেন? নিউজ 18 বাংলা। অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারাও জানেন যে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রাজভবনে গিয়েছিলেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এখানেই লড়াই শেষ নয়, যতক্ষণ নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেবে ততক্ষণ পর্যন্ত চলবে এই লড়াই। আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে, গণতন্ত্রের সবথেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকে হত্যা করাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যখন এই অভিযোগগুলো করেছি বা আমাদের বক্তব্য রেখেছি, রাজ্যপালও একমত হয়েছে যে তোমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সম্মত, এবং যতদিন না এই দাবির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে ব্যবস্থা হবে, নির্বাচন কমিশনের তরফ থেকে একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশন পালন করবে এবং কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে, আমাদের এই লড়াই চলবে। শুধু এখানেই থেমে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনআইএ ডিরেক্টর কেন অপসারিত হবেন না, এই প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখাবো একবার। এনআইএ এসপিকে ডেকে পাঠালে হবে না, লোক দেখানি তার বিরুদ্ধে একটা শোকজ জারি করব বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো। ওয়েস্ট বেঙ্গল ডিজির বিরুদ্ধে যখন আপনি অভিযোগ করেছেন তখন তো খালি একটা এসপিকে চেঞ্জ করে বসে যাননি, আপনি চেঞ্জ করেছেন যখন ডিজিকে চেঞ্জ করেছেন, তাও 48 ঘন্টায় 2 বার। তাহলে এখানে এনআইএর ডিরেক্টর কেন চেঞ্জ হবে? এনআইএর ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নয়, স্বরাষ্ট্র মন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে। তা দায়িত্ব নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশন এই দায় এড়িয়ে যেতে পারে না। তার মানে তিনি বলতে চাইলেন এনআইএ ডিরেক্টরকে কেন সরানো হবে না, নির্বাচন কেন সরাবে না নির্বাচন কমিশন। আমাদের এই ফরম্যাট হচ্ছে নেতাদের গুরুত্ব নয়, জনতাই গুরুত্ব। প্রথম প্রশ্ন জনতার থেকে। প্রথম প্রশ্ন কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন তৃণমূলের উদ্দেশ্যে। 2021 সালের বিধানসভা ভোটের আগে যেমন আপনাদের ইস্যু ছিল বহিরাগত, এবারে ভোটের আগে কি আপনাদের ইস্যু কেন্দ্রীয় এজেন্সি? কৃষাণু প্লিজ। সকলকে নমস্কার। বিষয়টা ইস্যু নয়, বিষয়টা হচ্ছে যে যদি দেখি যে বাংলাকে দখল করার জন্যে এক শ্রেণীর বহিরাগতরা আসছে, তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলার পুঁজি, বাংলার সব কিছুকে দখল করছে, বাংলার বিনিয়োগ নিয়ন্ত্রণ করতে চাইছে, বাংলার রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাইছে, তো নিশ্চয়ই সেখানে বাংলার স্বার্থে আমাদের সেই সময়ে এটা মূল্যায়ন ছিল এবং সেটা মানুষের দাবি। আজকে এজেন্সি রাজ সারা দেশে
এমার্জেন্সির পর সম্ভবত প্রথমবার মানুষ এটা অনুভব করছে যে এজেন্সি রাজ আজকে 1975-77কেও ছাপিয়ে গেছে। তার কারণ হচ্ছে 1975-77-এ একটা ঘোষিত জরুরি অবস্থা ছিল, এমার্জেন্সি ছিল দেশে, গণতন্ত্র ছিল না। আজকে নামকে বাঁচতে একটা গণতন্ত্র আছে, একটা গণতান্ত্রিক সরকার আছে, কিন্তু সেটা ঠুঁটো জগন্নাথের মতো বিরোধীদেরকে কাজ করাচ্ছেন। বিরোধী সাংসদদের আমরা জানি প্রায় 147 জন সাংসদকে সংসদ থেকে বহিষ্কার করে তারা বিল পাস করছে। তার মানে কি এজেন্সি ইস্যু? নিশ্চয়ই ভারতবর্ষে যা যা প্রাসঙ্গিক আজকে দিনে গণতন্ত্র এবং সংবিধান বাঁচাতে। অব্রর কাছে যাব, অঘোষিত এমার্জেন্সি বলছে তৃণমূল। না, ইমার্জেন্সির প্রসঙ্গটা যেহেতু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এলো, তো এটা বুঝতে হবে ইমার্জেন্সি কোন প্রেক্ষাপটে কিন্তু চালু করেছিল কংগ্রেস সরকার। 1971 সালে একটা ভোটে ফ্রডের অভিযোগ এসেছিল। 1975 সালে এলাহাবাদ হাইকোর্ট কনভিকশন করে ইন্দিরা গান্ধীকে, এবং কনভিকশনে কি বলেছিল, 6 বছরের জন্য ইন্দিরা গান্ধী নাকি ওই ভোটে ফ্রড করার কারণে ভোট লড়তে পারবেন না। তো কংগ্রেস কি করেছিল, কংগ্রেস তখন ইমার্জেন্সি লাগু করে দিয়েছিল। যাই হোক, জোট সঙ্গীতের থেকে এই কথাটা উঠে এলো, আমি পুরো প্রেক্ষাপটটা বলে দিলাম। আর একটা জিনিস আমার ভাই বোনদের আমি ভাবতে বলবো, যে দেদার চুরি হবে, জায়গায় জায়গায় বোমা শিল্প হবে, আচ্ছা, কিন্তু কিছু করা যাবে না। এবং ভূপতিনগর নিয়ে স্পেসিফিক্যালি আমি বলি, অয়নদা, এটা কি শতপ্রণোদিত মামলা দায়ের করেছে না? ডিসেম্বর 2022-এ তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে একটা পিসিমা চাপ চকলেট বোম ফাটলো, তিনি মারা গেলেন। তৃণমূল তো বলছে যে 2022-এর ঘটনা এখন কেন? এক্সপ্লেইন করতে দিন, বলে দিচ্ছি। তৃণমূলের বুথ সভাপতি মারা গেলেন চকলেট বোম বানাতে গিয়ে, এবং সঙ্গে তৃণমূলের 2 জন সদস্য মারা গেলেন চকলেট বোম বানাতে গিয়ে। 6 মাস রাজ্য পুলিশ আঙ্গুল চুষলো, কোনো ইনভেস্টিগেশন হলো না। একটা পিআইএল হলো, 10 সেকেন্ড নেব, একটা পিআইএল হলো, একজন সাধারণ জনগণ করেছেন পিআইএলটা মহামান্য ক্যালকাটা হাইকোর্টে। সেই পিআইএল এর নিরিখে হাইকোর্ট বলেছে কেন এক্সপ্লোসিভ অ্যাক্টে লঘু ধারা দিয়েছে রাজ্য পুলিশ, কেন এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টে এনআইএ কে কেস হ্যান্ডওভার করা হয়নি। ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে কিন্তু এনআইএ তদন্ত করছে। এই প্রেক্ষাপট ভুলে গেলে হবে না। আর আমাদের রাজ্যের বিধান হচ্ছে যদি এরকম কোনো কিছু হয় তাহলে এনআইএ ইডিকে সংক্ষেপে এবার সিবিআই কে পেটানো কি ওটা কোন দিনে করবে। বিজেপি যেটা বলছে আঙুল চুষছিল রাজ্য প্রশাসন, বিজেপি বলছে তখন পুলিশ প্রশাসন কি করছিল, আর এখন আদালতের রায় হচ্ছে, নির্দেশে হচ্ছে। বিজেপির অভিযোগ 6 মাস রাজ্য প্রশাসন পুলিশ কিছু করেনি, তাহলে 8 মাস ধরে কেন্দ্রীয় এই এনআইএ কি করেছে? আমি বিজেপিকে অনেক কিছু রেকটিফাই করতে, 8 মাস পর কাজ করেছে, কাজ করেছে, কি করেছে, ফরেনসিক এভিডেন্স নয় করে কেসটার 12টা বানিয়ে দিয়েছে। এইটা করেছে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের অধীনস্থ রাজ্য পুলিশ। বেশি ওভারল্যাপ নয়। বিষয়টা হচ্ছে, আমি তো এটাই বললাম, 8 মাস ধরে এনআইএ কিছু করলো না। কখন করলো? যখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, তখন কাউকে গ্রেপ্তার করতে হবে। সে যদি তৃণমূল কংগ্রেসের কর্মী হয়, নেতা হয়, তার বেশি করে গ্রেপ্তার করতে হবে। তার এর আগে গ্রেপ্তার করলে হয়তো আমরা তোমরা বলছো এবার এখানে দেখি চকলেট বোম বানাতো, আবার আমি চকলেট বোম ফাটাবে। বেশ ওকে এটা হচ্ছে তোমার সময় বলেন, তোমার সময় বলেন, আমি জানু বলেন, কারোর বলার সময় বলো না প্লিজ, রিকোয়েস্ট করছি। মানে এই অসভ্যতামিটাই হচ্ছে বিজেপির লক্ষণ। এই যে বলছেন না বহিরাগত, আমি আবার বলছি, এত অসভ্য এরা 2019-এর আগে আমাদের সকলের মনে আছে ফুলবাবা বোম বিস্ফোরণ, সন্ত্রাসবাদী আক্রমণ, কতজন সেনা জওয়ান নিহত, তাকে রাজনৈতিক পণ্য করে বিজেপির দ্বিতীয়বার ক্ষমতায় আসে। কংগ্রেস কি মনে করে, কংগ্রেস সিপিআইএম সবাই কি মনে করে যে আজকে যেটা হচ্ছে সেটা ওই এমার্জেন্সির মতো একেবারে অঘোষিত এমার্জেন্সি, কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা নিয়ে কি ভাবছে সব দল, বিশেষ করে বিজেপি বিরোধী দলগুলো? আসবো, আরো ইন্টারেস্টিং প্যাকেজ দেখাবো, আর জনতার দরবারে আমাদের সঙ্গে থাকবেন অর্জুন সিং। একটা ছোট্ট ব্রেক, তারপরে আবার জনতার দরবার। সামনে জনতা, অন্যদিকে নেতা। ব্রেকের আগে বলেছিলাম কংগ্রেস কি মনে করে, কংগ্রেসের কাছে যাব, যে এমার্জেন্সির থেকেও খারাপ সিচুয়েশন এখন তৃণমূল যেটা বলছে। এবং ভোটের আগে
না, প্রথমে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে তৃণমূল আর বিজেপির এজেন্সি নিয়ে আকচি শুনলাম। আমি খুব পরিষ্কার তথ্যহীন ভাষায় জানাতে চাই যে ইমার্জেন্সি পিরিয়ড শেষ হওয়ার পর 1980 সালে একটা নির্বাচন হয়েছিল। সেই 80 সালের নির্বাচনে ভারতবর্ষের মানুষ 2/3 মেজরিটি কিন্তু ইন্দিরা গান্ধীকে দিয়েছিল। এটা কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে এবং ওই মেজরিটি আজ অব্দি কেউ পায়নি। তার মানে সেই ফলই এখানে এখানে ওই রকমই বিষয় হতে পারে। আমি কি এটা আপনাকে বললাম না, আপনার কথাগুলো আমার মুখের কাছে বসিয়ে দিচ্ছেন। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন এই যে আপনার এই এজেন্সি নিয়ে মারামারি হচ্ছে, আমি একটা কথা বলি, 2014 থেকে আজকে 2024 অবধি বালি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, গরু চুরি, সমস্ত চুরি তৃণমূল কংগ্রেস করেছে। তাহলে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, আজকে এনআইএ ঘুমিয়েছিল কেন? আজকে 2024 নির্বাচনের আগে তারা তৎপর হয়ে উঠলো কেন? তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এটা বাইনারি ফিক্সড হচ্ছে। এরা এখানে আসবে, এনআইএ এখানে আসবে, এনআইএ এসে এখানে গ্রেপ্তার করার কথা বলবে, ঘুরবে ফিরবে, ওরা চলে যাবে হচ্ছে নির্বাচন কমিশনের সামনে। আচ্ছা, আপনি আমায় বলুন তো, এনআইএ কে নাকি গ্রামের মানুষ অভিযোগ মেরেছে, তাহলে এনআইএ একটা এফআইআর করেছে? উত্তর না। আবার আমি যদি উল্টো দিক দিয়ে ধরে নিই যে এনআইএ গ্রামের মানুষের উপর অত্যাচার করেছে, সেই গ্রামের মানুষ কি এনআইএ এর এগেইনস্টে একটা কমপ্লেইন করেছে? উত্তর না। আমি আসবো, আমরা আসবো। বলতেই পারবে না ভাই, বলুন না, বলতেই পারবে না। এখন প্রশ্ন হচ্ছে মানুষের সাধারণ ইস্যুগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থানের ইস্যুগুলো, সেইগুলোর থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য এজেন্সি। খাদ্য, বস্ত্র, বাসস্থান ইস্যু আমি আসছি। আমি খাদ্য, বস্ত্র, বাসস্থানের মধ্যে তো আমি আসছি। আমি এই দুজনে এফআইআর করেছে এবং এনআইএর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নাম্বার বলো, এফআইআর নাম্বারটা বলো, এফআইআর নাম্বারটা বলো, এফআইআর নাম্বার বলো, ভুল এফআইআর নাম্বার বলো। আরে 41 সিআরপি করে ডেকেছে, আপনি প্লিজ অতনুর কাছে যাব। অতনু, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এর মধ্যেও তো এটা পড়ে যে দুর্নীতির কথা বলা হচ্ছে, শিক্ষা দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি, বা এই বোমা বিস্ফোরণ, বাড়ি ঘর, আবাস দুর্নীতি, এগুলোর মধ্যেও তো পড়ে। সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন, আপনাদের আজকে যে ইস্যু আপনারা প্রতিবেদনে দেখালেন, যে এই যে এনআইএ নিয়ে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, একটা জিনিস আপনাকে দেখতে, 2022 সালের একটা ঘটনা। রাজ্য পুলিশ হচ্ছে অপদার্থতার পরিচয় দিয়েছে, মাননীয় কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। কারণ এক্ষেত্রে যা দেখা যায়, মানে একদম আমি আইনের একটা বলছি, যে এক্সপ্লোসিভ অ্যাক্ট হয় আর এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট হয়। এক্সপ্লোসিভ অ্যাক্টের ক্ষেত্রে মামলা অনেক লঘু হয়, রাজ্য পুলিশ তদন্ত করতে পারে। এক্সপ্লোসিভ সাবস্টেন্সের মামলা হলে একদম বাধ্যতামূলকভাবে এনআইএ তদন্ত করতে পারে। এক্ষেত্রে যা হচ্ছে, অভিযোগ ছিল তৃণমূল নেতার বাড়িতে বোমা ফাটলো, তৃণমূল নেতা মারা গেল, বাকি 3 জন মারা গেলেন। সেক্ষেত্রে হচ্ছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট কেন অ্যাড হবে না এবং কেন এনআইএ তদন্তভার পাবে না, এই ভিত্তিতে মহামান্য কলকাতা আদালত, কলকাতা হাইকোর্ট ওনা হচ্ছেন এনআইএ তদন্তের নির্দেশ দিলেন। এখন মুশকিল হচ্ছে কি, 2022 সালের ঘটনা এনআইএ তদন্ত করতে গেল, ঠিক একই প্রক্রিয়া যেমন ভাবে হচ্ছে ইডি সন্দেশখালী থেকে বাধার মুখোমুখি হয়েছিল, ঠিক একই ভাবে হচ্ছে কি একই ফরম্যাটে এনআইএ কেও বাধার মুখোমুখি ফেলা হলো। আসলে এজেন্সির তৎপরতা, যেটা তৃণমূল বলছে, এজেন্সির তৎপরতা, এজেন্সির সক্রিয়তা, অতি সক্রিয়তা বলছে, এজেন্সির সক্রিয়তা বলুন, অতি সক্রিয়তা বলুন, এটা যেমন আছে, আবার সাথে সাথে আপনাকে এটাও মানতে হবে যে এই রাজ্যে এজেন্সির সক্রিয়তার একটা বড় কারণ হচ্ছে তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতি, তৃণমূলের একের পর এক পুকুর চুরি, যার জন্য হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট বারে বারে এজেন্সিদেরকে বলছেন বিভিন্ন তদন্তভার দিতে বাধ্য হচ্ছেন। আবার এটাও সঙ্গে বুঝতে হবে যে নির্বাচনে একদম মুখে দাঁড়িয়ে এটা করে কোথাও কি এনআইএ হচ্ছে বাড়তি সুবিধা করে দিল তৃণমূলকে আরেকবার ভেসে উঠে পার, নাকি তৃণমূলকে নির্বাচন কমিশনের সামনে কি ধর্ণা দেওয়া ইত্যাদি। আমি আসবো বিজেপি, জনতার প্রশ্ন, আমাদের জনতার প্রশ্ন থাকে, কার উদ্দেশ্যে প্রশ্ন? বিজেপির উদ্দেশ্যে। বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন, অগ্রসনের উদ্দেশ্যে। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা কি আপনাদের বিপক্ষে যেতে পারে? আমি তোমায় একদম তথ্য দেখাচ্ছি এনআইএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 2013 থেকে 2022-এর মধ্যে 28টা কেস আমাদের রাজ্যে রেজিস্টার করতে বাধ্য হয়েছে এনআইএ, এবং সেটা কিন্তু কোর্টের একদম নির্দেশে। বিষয়টা হচ্ছে, এটা কোনো গর্বের বিষয় না, কিন্তু এটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত লজ্জার এবং দুঃখের এবং চিন্তার। বুঝতে হবে এনআইএর জুরিসডিকশন কি। খুব সিরিয়াস অফেন্সে কিন্তু এনআইএর জুরিসডিকশন হয়। ওকে, এবার বিষয়টা হচ্ছে, আমাদের রাজ্যে তো কিছু এক্সিকিউটিভ বডিজ আছে, ধরো ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, পুলিশ ডিপার্টমেন্ট আছে, দুর্নীতি দমন শাখা আছে। এরা কি করে? এরা কি খালি আঙ্গুল চষে ললিপপ খায়? এরা কাউকে ধরতে পারে না, জায়গায় জায়গায় দুর্নীতি করে একদম শেষ করে দিচ্ছে তৃণমূলের বড় বড় আদালতকে হস্তক্ষেপ করতে হয়, কিচ্ছু দেখতে পায় না। ওকে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফেডারাল স্ট্রাকচারে যদি কোর্ট বলে এই কেন্দ্রীয় তদন্ত সংস্থাদের ইন্টারভিউ করতে, সেটা ভুল কোথায়? তোমরা ভাবো একটা বাচ্চা
একদম তার মানে অভ্র প্লিজ প্রশ্ন ছিল যে আপনারা ব্যাকফুটে যাবেন কিনা, এটা আপনারা কোনো রাজনৈতিক রকম প্রশ্নই নয়, এটা ল এন্ড অর্ডারের প্রশ্ন। এটা ভাবো, পাবলিককে গালাগালি দেবে, এটাই তো বিজেপি। আমি তো এটাই বলছি, উনি প্রশ্ন করেছেন, এখন বলছে যে এটা রাজনৈতিক প্রশ্নই নয়, মানে পাবলিক কোনো গুরুত্বই নয়। প্রশ্ন নয়, আপনার কানটা এবার দেখো, পরিষ্কার করে নিন। সবাই দেখো, আমি কি বলেছি, বিশেষ করে অভ্র দেখো যে আজকে যে ধুন্ধুমার হলো গতকাল, এবং তারপরে আজকে মন্দির মার্গ থানায় দিল্লিতে ধর্নায় বসলেন তৃণমূলের প্রতিনিধিরা, আর তারই ফল কি? আপ পাশে পেল তৃণমূল আপকে। দেখুন, বিক্ষোভ দেখাতে গিয়ে আটক, তারপর রাতভর থানায় ধর্না, এজেন্সি ইস্যুকে হাতিয়ার করে দিল্লির ময়দানে তৃণমূল। এ নিয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে আম আদমি পার্টি। দলের মুখপাত্র সঞ্জয় সিং এক্সে লেখেন, নির্বাচন কমিশনের কাছে বিচার চাইতে গেলে জেলে যেতে হবে। তৃণমূলের এই লড়াইয়ে আম আদমি পার্টি পাশে আছে। গত মাসে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। এর প্রতিবাদে বিরোধী জোট ইন্ডিয়া এককাট্টা। এরপর এনআইএ অফিসারের সঙ্গে বিজেপি নেতার আঁতাতের অভিযোগ তুলে কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল, তারপর আটক ও ধর্না। ধর্নায় বসা তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার দেখা করেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। ভোটের মুখে কোমর বেঁধে ময়দানে কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরে এনআইএর হাতে গ্রেফতার তৃণমূলের 2 নেতা। এছাড়াও ওই জেলার 30 তৃণমূল নেতাকর্মীকে 2021 মামলায় তলব করেছে সিবিআই। প্রতিবাদে আসরে তৃণমূল। তাদের অভিযোগ, ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে যাতে তৃণমূলকে বিপাকে ফেলা যায়। এই এজেন্সি ইস্যুকে দিল্লি নিয়ে গেছে তৃণমূল। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। তারপর কমিশনের অফিসের সামনে বিক্ষোভ শুরু করে তৃণমূল। ঘাসফুলের নেতাদের আটক করে মন্দির মার্গ থানার পুলিশ। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় থানায়। সোমবার বিকেল থেকেই মন্দির মার্গ থানায় ধর্নায় বসে পড়ে তৃণমূল। রাত ভর চলে ধর্না, তারপর এদিন সকালে থেকে টানা। মাইকে একটু আগে বললো থানার পুলিশ অফিসারদের পক্ষ থেকে যে আমরা এমপিরা নাকি স্বতন্ত্র আছি, ছুটকারা নাকি আমাদের কাল সন্ধ্যেবেলা মিলে গেছে, তাহলে আমরা এখানে বসে না থেকে চলে যাই। অথচ আমরা ওই অবধি গিয়ে দেখলাম গেটটা টাইট করে আটকান। যদি হয়তো মুমকিন হয়, ওরা যা করবে তাই, ওরা যেমন বলবে তেমন সিবিআই, ইডি, এনআইএ, আইটি অপোজিশনকে হ্যারাস করবে। ইলেকশন কমিশনকে আমরা এটাই বলেছি कि दिल्ली पुलिस, एनआईए, ईडी, सीबीआई, इनकम टैक्स सब की सब भारतीय जनता पार्टी के प्रचार के अंदर व्यस्त हैं। गेट बंद है, ताला लगा हुआ है, पुलिस खड़ी हुई है और कह रहे हैं कि साहब हमने इनको छोड़ दिया। तो वो क्या कूद कूद के आ रहे हैं बाहर? और इनको लाया कौन यहाँ पे? यही लेके आए हैं। ये नाटक नहीं चलेगा। सब लोगों को हिंदुस्तान में समझ में आ रहा है केंद्र सरकार क्या करना चाह रही है। अनपरमिटेड प्रोटेस्ट था जो रोड ब्लॉक की थी, उसके लिए डिटेन किया गया था और मंदिर मार्ग थाने में उनको ले जाके फ्री कर दिया गया था। इवनिंग में सनसेट से पहले ही बता दिया गया था कि वो फ्री है, वो अपनी इच्छा से जब चाहें तब जा सकते हैं। कल शाम को ही उनको फ्री कर दिया गया था। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ দিল্লির মন্দির মার্গ থানা থেকে ধর্না তুলে নেয় তৃণমূল। इनकम टैक्स के चीफ को, 4 चीफ को बदलना चाहिए अभी इसी वक्त, क्योंकि लेवल प्लेइंग फील्ड नहीं है। इसीलिए हम चाहते हैं कि इलेक्शन कमीशन निरपेक्ष भूमिका ले। নিউজ 18 বাংলা। একদিকে বিভিন্ন প্রশ্ন উঠছে, বিজেপি বিরোধী জোটে কি অক্সিজেন পাবে? আমি দেবাশিস বাবু আপনার কাছে যাব যে আজকে দেখুন আপ বলুন বা বিজেপি বিরোধীর যে দলগুলো, তারা সবাই বলছে যে যেখানে যেখানে আঞ্চলিক দলগুলো শক্তিশালী বা অন্যান্য বিরোধী দল শক্তিশালী, সেখানে এইরকম হানা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। ঠিক,
আমি শুনছিলাম অভিষেক ব্যানার্জিও বলছিলেন যে গণতন্ত্রের কথা, গণতন্ত্র আজকে প্রায় লুণ্ঠিত। আমি শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছিল বিধাননগরের নির্বাচনের কথা, রক্তাক্ত নির্বাচন আপনাদের মনে থাকার কথা। তখন কিন্তু সেই অভিষেক ব্যানার্জি যেগুলো মনে ছিল না, মানে যে যেখানে শাসক সে তো তার ক্ষমতা প্রয়োগ করবে, এটাই তো ধর্ম। আজকে আমরা যেভাবে ভোটগুলো দেখছি সেখানে তো রুজি রুটির কথা কেউ বলছে না। তার মানে আপনি বলছেন বিজেপি প্রয়োগ করছে, ক্ষমতা প্রয়োগ করছে। আমাকে শেষ করতে দিন। একদম আমি মানছি তৃণমূল বা বিরোধীরা যে কথাগুলো বলছে পুরোটা তো ভুল নয়। একটা তথ্য বলছে এই আপনার 4 এপ্রিল একটি বড় খবরের কাগজে বেরিয়েছে, দেখবেন 25 জন বিরোধী নেতা, তাদের এগেনস্টে সিবিআই ইডি বিভিন্ন রকমের মানে ইনভেস্টিগেশন শুরু হয়েছিল এবং এই 25 জনই এখন বিজেপিতে আছে এবং এই ইনভেস্টিগেশনগুলোর এখন কোনো রকম আর অ্যাক্টিভিটি নেই। তো এই যে জিনিসগুলো সিবিআই ইডির তারা হয়ে গেছে, এগুলো তো বিরোধীরা বলতে সুযোগ পাচ্ছে। কিন্তু পাশাপাশি এটাও মানতে হবে যারা আজকে গণতন্ত্রের কথা বলছে তারাও তো গণতন্ত্র তাদের জায়গায় লুণ্ঠন করছে। আজকে পশ্চিমবঙ্গে আপনারা গাঁজা কেসের কথা শুনেছিলেন, এটা তো আগে কোনোদিন শোনেননি। তো এগুলোও তো হয়েছে। আর একটা কথা, এই যে যেটা আপনি দেখাচ্ছেন এখানে, আমার মনে হয় এনারা কি ঠিক চাইছেন, মানে যে দিল্লিতে গিয়ে কেউ বলছেন যে আমার বদলি চাই, আবার কেউ কেউ বলছেন ত্রাণ চাই। ঠিক কেন ওনারা ওখানে ধর্ণাটা দিচ্ছেন এটা কিন্তু ক্লিয়ার নয়। এটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন। এখানে ডিবেট আছে, প্রশ্ন আছে জনতা। কিষাণ কিছু বলতে চাও উত্তরে প্লিজ। এক মিনিট। এখন যদি উনি না শুনে থাকেন আমি একটু দলের প্রতিনিধি রূপে আরেকবার বলে দিচ্ছি যে আমরা সকলেই জানি যে জলপাইগুড়ি কেন্দ্রে শিলিগুড়ি এবং বিস্তীর্ণ অঞ্চলে কিছুটা আলিপুরদুয়ার কুচবিহারও এফেক্টেড হয়েছিল। যে হঠাৎ বৃষ্টির জন্যে সেখানে যে বিশাল অঙ্কের মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ভেঙে গেছে, সেই বাড়িগুলো পুনরায় রাজ্য সরকার তাদের বানিয়ে দিতে চায় এবং সেটা সম্পূর্ণভাবে রাজ্য সরকার নিজের খরচায় বানিয়ে দিতে চায়। এর অনুমতিটা শুধুমাত্র যেটু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে ওই জন্য আমরা তার সঙ্গে এনআইএ ডিরেক্টরকে সরানোর দাবি অভিষেক কর্মকর্তা করছেন। এনআইএ ডিরেক্টর যেভাবে কংগ্রেসের উদ্দেশ্যে প্রশ্ন রয়েছে, জনতার প্রশ্ন নেব। এইভাবে এটা রাজনৈতিক দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি ভাবে গতকাল জানিয়েছেন। তারপরেও যদি জাগ্রত জনগণ না জানতে পারে তাহলে মানে একটু কংগ্রেসের উদ্দেশ্যে একটা প্রশ্ন রয়েছে অনিন্দ রায় চৌধুরীর উদ্দেশ্যে। কংগ্রেসের কাছে আমার প্রশ্ন আছে যে এজেন্সি ইস্যুতে যে আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন, তো আপনাদের স্ট্যান্ডটা কি? দেখুন, দু ধরনের স্ট্যান্ড আছে। একটা হচ্ছে যেটা কলকাতা হাইকোর্ট বা মহামান্য আদালতের নির্দেশে যেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের যারা গ্রেপ্তার হচ্ছে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের অবজারভেশনে। এক। আর 2 নম্বর, অরবিন্দ কেজরিওয়ালের আমরা পাশে আছি। তার কারণ হচ্ছে আপনি জানেন কি না জানি না যে 15/11/2022 অরবিন্দ ফার্মার যে শরৎচন্দ্র রেড্ডি যিনি ডিরেক্টর, তাই সে অ্যারেস্ট হয়। ঠিক তার 7 দিন পর 5 কোটি টাকা দেওয়ার পর ইলেকট্রাল বন্ডে তাকে ছেড়ে দেওয়া হয় এবং মেডিকেল গ্রাউন্ডে ছেড়ে দেওয়া হয়। তারপরে 52 কোটি টাকা দেওয়া হয়। আমাদের খুব স্পেসিফিক প্রশ্ন যে আয়ুষ্মান ভারতে মধ্যপ্রদেশে 7.5 লক্ষ ভুয়ো উপভোক্তাকে পাওয়া গেছে এবং সেই ভুয়ো উপভোক্তা আয়ুষ্মান ভারতের সুবিধা নিয়েছে এবং মৃত 400 রোগীকে 1 কোটি করে টাকা দেওয়া হয়েছে। তারপরেও কেন এখানে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স গ্রেফতার করছে না? মনোব্রত জানা বলাই মাইতির পক্ষে নেই, অরবিন্দ কেজরিওয়ালের পাশে আছেন, কিন্তু এদিকে এখানকার কারো পাশে নেই। কলকাতা হাইকোর্টের নির্দেশে হচ্ছে, ওখানে কি সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে না? কলকাতা হাইকোর্টের নির্দেশে হচ্ছে। এবং আমি এক মিনিট কর্ণাটকের উপমন্ত্রী কৃষ্ণ মিত্র জানে কিনা জানি না, ডিকে শিবকুমার তাকে সুপ্রিম কোর্ট ওই মামলা থেকে ডিসচার্জ করে দিয়েছে এবং মামলাটাই শেষ করে দিয়েছে। মামলার কোনো মেরিট নেই। এখানে দেখিয়েছে একটা লোককে তার মানে এখানে বলতে চাইছেন যে এখানে এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে না। হ্যাঁ, আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করছি, আমরা বলছি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। কেন 2021-এর মামলা 2024-এ কেন করা হচ্ছে? কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে 100 দিনের কাজ নিয়ে আপনি দেখেছেন কিরম আকচাকচি হচ্ছে? আপনি আমায় বলুন না, এক মিনিট 5 সেকেন্ড এক মিনিট ভাই একটু আটকাচ্ছে কেন? তোমাকে বলতে পারেনি, আমাকে বলতে হবে। 131 নম্বর ধারা ভারতের সংবিধানে যেখানে সুপ্রিম কোর্টে মামলা করা যায় সেখানে কেন মামলা করলো না? এবার আমার যেই ছোট ভাই জিজ্ঞেস করলেন, আমি তাকে একটা তথ্য বলতে চাই। অজয় মাকেন বলে একজন বড় মাপের কংগ্রেসের নেতা রয়েছেন। সোশ্যাল মিডিয়াতে যাও, তুমি সোশ্যাল মিডিয়াতে এখনও সেই পোস্টগুলো পাবে, এক্স বা অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অজয় মাকেন কংগ্রেসের হেডকোয়ার্টারে বসে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এই লিকার স্ক্যামে অরবিন্দ কেজরিওয়াল পুরোপুরি যুক্ত এবং
যেই টাকা নয়চয় হয়েছে Okay. সেই টাকা থেকে দাদা 10 হ্যাঁ, সেকেন্ড বেশ। সেই টাকা থেকে 100 কোটি টাকা নাকি কংগ্রেসের বিরুদ্ধে এই অ্যাপ গোয়া বিধানসভা ইলেকশনে ব্যবহার করেছিল এবং তারা খালি সেখানে থামেনি, তারা দিল্লি পুলিশের কাছে কমপ্লেন্ট পর্যন্ত করেছিল, আমার কাছে কপি রয়েছে। এখন এদের দ্বিচারিতা ভাবো এবং Okay, রাজনৈতিক আমি দেউলিয়াপনা এই ভাবো। কংগ্রেসের অজিত অবস্থান নিয়ে পাওয়ার এই আসছি। স্টুডিওতে আমি বসে আসছি। কংগ্রেসকে আমি বলতে হচ্ছে সঞ্চালক। তারা আপের পাশে আমি আছে। আসছি। অজিত পাওয়ার আমি আসছি। ন্যাশনাল করার পার্টি অজিত পাওয়ার কে বলেছিল? এরা নাকি 70,000 কোটি টাকা শেষ দুর্নীতি। ন্যাশনাল নরেন্দ্র মোদী কি বলেছিল? এরা অভিযোগ করলো, অজিত পাওয়ারকে ভেতরে এরা রাখো। অভিযোগ করলো। চিৎকার চেঁচামেচি বেশি না। কৃষাণু, কংগ্রেসের অবস্থানটা অদ্ভুত লাগলো। কংগ্রেসের অবস্থান, প্লিজ 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 অব্র 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 দুজনকেই অনু প্লিজ। ওকে ওকে প্লিজ ওকে আপনারা তো অভিযোগ স্টপ করেছেন। স্টপ আপনারা বলছেন অরবিন্দ কেজরিওয়াল চোর, এখন বলছেন অরবিন্দ কেজরিওয়াল চোর। আপনি তো উত্তর দিতে পারেননি। আপনি উত্তর দিতে পারেননি তো। আপনি তো অভিযোগ করেছেন। প্লিজ ওকে ওকে কোনো উত্তর নেই আপনার কাছে। আমি তাহলে অন্য আমি মাইক্রোফোন অফ করে দিতে বলবো, মাইক্রোফোন অফ করে দিতে বলবো। আমার সঞ্চালনায় প্রোগ্রাম হচ্ছে, আমি অফ করে দিতে বলবো মাইক্রোফোন। কৃষাণু, কংগ্রেসের অবস্থান অবশ্যই বলছেন আদালতের তত্ত্বাবধানে হচ্ছে, আবার বলছেন আমরা বলছি এটা রাজনৈতিক ভাবে ব্যবহার। আমি দ্বিচারিতা বলছি। একটু আগে যে আমরা যে দেখলাম কংগ্রেস এবং বিজেপির দুজন প্রবক্তাকে, সেটাকে কি বাইনারি বলা যায়? আচ্ছা, মানে এই যে তাদের দ্বিচারিতা, বাইনারি কথা আমরা ব্যবহার করি না, তারা করে। এই অধীর চৌধুরী করে, তার প্রতিনিধিরা করে। আজকে একটু আগে কি হচ্ছিল? তাহলে রাজনৈতিক কথা বলা, রাজনৈতিক দাবি পেশ করাকে বাইনারি বলে খাটো করা হয়। কংগ্রেস গত 2 বছর ধরে ঠিক এরকম করছে। যেটা বিজেপির প্রতিনিধি বললে ভুল তো বলেননি, যে কংগ্রেস আজকে 1 বছর আগে কি অবস্থান ছিল এই আম আদমি পার্টি নিয়ে, এই ইস্যুটা নিয়ে। আজকে ডিকে শিবকুমারের কথাও বললো। ডিকে শিবকুমার 2 বছর জেলে ছিল কি ছিল না? এই ইডির অভিযোগের ভিত্তিতে 2 বছর জেলে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে ভ্রষ্টাচার, যেটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে ভ্রষ্টাচার অর্থাৎ দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে, 4 জুনের পর নাকি আরো বাড়বে। তার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে ভ্রষ্টাচারিयों के खिलाफ मेरा लड़ाई है। আপনি শুরু করুন হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার আর শুভেন্দু অধিকারীকে দিয়ে। এই 3 জনকে মিলিয়ে কেলেঙ্কারির পরিমাণ প্রায় 1.5 থেকে 2 লক্ষ কোটি। আর আপনি ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়বেন, এটা বিশ্বাসযোগ্য হতে পারে? আপনি পিক অ্যান্ড চুজ করছেন। আপনার কাছে যে বশ্যতা স্বীকার করে মাথা নত করছে, বিক্রি করছে, তাকে আপনি ধোয়া তুলসী পাতা বানিয়ে দিচ্ছেন। আর যারা মাথা উঁচু করে লড়াই করছে তাদেরকে ইডি সিবিআই দেখিয়ে দিচ্ছে। এখনো বিচার ব্যবস্থা রয়েছে বলে আমি বললাম না, দেশটা বেঁচে রয়েছে। বারবার এই অজিত পাওয়ার থেকে আরম্ভ করে সবার নাম ওঠে। 3 জনের 1.5 লক্ষ কোটি টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন দুর্নীতি। আর বশ্যতা স্বীকার যারা করছে তাদের কাছে কোনো রকম কোনো এজেন্সি যাবে না। এবার বিজেপির উদ্দেশ্যে কারো প্রশ্ন রয়েছে, আমি যতদূর মনে করতে পারছি। কার রয়েছে? অব্র সেন। তো আমার বিজেপির উদ্দেশ্যে কোশ্চেনটা আছে যে আপনাদের দলে যদি কেউ যোগদান করে, মানে যদি কেউ দুর্নীতি করে, যোগদান করলে কি সেই দুর্নীতি কি মাফ করে দেওয়া হয়, সব দুর্নীতি? হ্যাঁ, আমি বলেছি না প্লিজ সুষ্ঠুভাবে চালাতে দাও। বিষয়টা হচ্ছে দেখুন, দল পরিবর্তন আজকের দিনে প্র্যাগম্যাটিক পলিটিক্সে মানে প্র্যাকটিক্যাল পলিটিক্সে হয়। এটা পুরো দেশব্যাপী হচ্ছে। এক দল থেকে আরেক দলে লোকজন যাচ্ছে। এবার বুঝতে হবে, ধরো এখন বলা হয় যে এর ভোটার তার ভোটার, মানুষও কিন্তু একবার ইস্যু দেখে, দলের ম্যানিফেস্টো দেখে বা কার্যকলাপ দেখে ঠিক করে যে কোন দলকে তারা সমর্থন করবে। হতেই পারে তুমি এবার একটা দলকে ভোট দিলে, তোমার কয়েক বছর বাদে মনে হতেই পারে যে ওই দলটা ভালো কাজ করছে না, তুমি অন্য কোনো দলকে সমর্থন করবে। এটা সাধারণ জনগণ হিসাবে তোমারও মনে হতে পারে। এবার তুমি যেটা স্পেসিফিক্যালি প্রশ্ন করলে, আমার ছোট ভাই যেটা প্রশ্ন করলো, ধরো কারোর বিরুদ্ধে একটা কোনো অভিযোগ আছে, এবার সে ধরো দল বদল করলো, কখনোই তার বিরুদ্ধে কোনো রকমের ইনভেস্টিগেশন কিন্তু থমকে যায়নি। আমি তোমাকে 2টো এক্সাম্পল, এটা মিথ্যে কথা। আমি 2টো এক্সাম্পল দিচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি। আরে শেষ করতে দিন শেষ করতে দিন না, এক্ষুনি তো আপকে নিয়ে আর সেম সাইড গোল করলেন। শেষ করতে দিন আমাকে। পুনেতে একজন নেতা
ব্যাংকিং স্ক্যামে তার নাম ছিল। আমি উত্তরটা দিয়ে দিই, ও যেহেতু প্রশ্ন করেছে। কংগ্রেস থেকে এই যে এনার দল, কংগ্রেস থেকে সে বিজেপিতে এসেছিল, পরবর্তীকালে যখন প্রাইমা ফেসি প্রমাণিত হয়েছে তার কাছে তার বিরুদ্ধে অভিযোগ একদম ঠিকঠাক, তাকে কিন্তু অ্যারেস্ট খালি করেনি, তার যা যা সম্পত্তি সেগুলো অ্যাটাচ করেছে ইডি করেছে। আরেকটা বলে দিই, দামানের আমাদের প্রাক্তন বিজেপি প্রেসিডেন্ট, সে আজকে দাঁড়িয়ে অ্যারেস্টেড, সে কিন্তু জেলের অতনুর কাছে যাব। কোন আমরা দেখো দেশের সর্ববৃহৎ দল, আমাদের কোনো দরকার নেই কোনো দুর্নীতিগ্রস্ত বিরোধী দল, এই দুটো দলের কাছে যাবে না অন্য দলের কাছে যাবে? দুর্নীতি করলেও কোন দলের কাছে যাবে? একটা হচ্ছে এ রাজ্যের শাসক দল, একজন হচ্ছে এ রাজ্যের বিরোধী দল, প্রধান বিরোধী দল, তাদের কাছেই তো যাবে। তাই তো বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মানে দুর্নীতিগ্রস্তদের কাছে দুটো দলের অপশনই রয়েছে, তৃণমূল আর বিজেপি, আর সৎ লোকদের কাছে বাকি দলগুলোর অপশন কিছু কিছু রয়েছে। যাই হোক, আপনি অভ্র বলার সময় বললো, আমি শুধু বলবো 25 জনের নামে হচ্ছে এই এজেন্সি তদন্ত শুরু করেছিল। তার মধ্যে 23 জন যেই মুহূর্তে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেল, ইনক্লুডিং শুভেন্দু অধিকারী থেকে অজিত পাওয়ার থেকে ছগন ভুজবাল। অজিত পাওয়ারকে তো বলেছিল চাক্কি পিসিং অ্যান্ড পিসিং, তারপরে সেই অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করে হচ্ছে মুম্বাই মহারাষ্ট্রে সরকার গঠন করতে হলো। কিন্তু বিজেপির সদস্য নয়, না না, আরে বিজেপিতে নেই। তারপরে অজিত পাওয়ারের চাক্কি পিসিংটা তো হলো না, অজিত পাওয়ারের চাক্কি পিসিংটা হলো না। হেমন্ত বিশ্ব শর্মা তো বিজেপিতে আছে। হেমন্ত বিশ্ব শর্মা কোথায় গেলেন? উনি বিজেপি। শুভেন্দু অধিকারী, যার টাকা, যার তোয়ালে মুড়ে টাকা নেওয়ার ভিডিও বিজেপি নিজের পার্টি একদম ঠিক বলেছেন, সিপিএম প্রতিনিধি একদম ঠিক বলেছেন। তার সঙ্গে একটা কথা নিজেরা চেপে যাচ্ছেন, করুন নয়নদা না শেষ করতে না দিলে প্রবলেম, চেপে যাচ্ছেন সেটা আমি বলি। অব্র শেষ করতে না দিলে প্রবলেম। অনেক কথা বলেছো, প্লিজ। মুখ্যমন্ত্রীর মেয়ে, উনি নিজে এসএফআইও এবং ইডি তদন্ত পেশ করছেন। তাহলে কি ওনার যুক্তি অনুযায়ী সেটিং করে নিয়েছে? তৃণমূলের, আমার কোশ্চেন তৃণমূলের জন্য, আমি প্রশ্নটা নিয়ে নি তারপরে আসছি। আমার কোশ্চেন তৃণমূলের জন্য, যে দোষ করলে তো অবশ্যই এজেন্সি তদন্ত করবেই, সেটাকে নিয়ে আপনারা কেন ভোটের জন্য ইস্যু করছেন? আমি এই প্রশ্ন নিয়ে আসছি, জাস্ট শেষ করো। শেষ করছি এটা বলেই যে বিজেপির ওয়াশিং মেশিনে যারা যারা ঢুকছে তারা সাধু হিমন্ত বিশ্ব শর্মা থেকে সমস্ত ক্ষেত্রে রয়েছে, শুভেন্দু অধিকারী। আমি শুধু একটা ইনস্ট্যান্স দেবো, 10 সেকেন্ড সময় নেব। পিনারাই বিজনের মেয়ের কথা প্লিজ বলে দাও। উত্তর কলকাতা হচ্ছে বিজেপির সদর দপ্তর, উত্তর কলকাতায় আরএসএস এর সদর দপ্তর, উত্তর কলকাতায় এবিভিপি সদর দপ্তর, উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী থেকে তৃণমূল থেকে লোক। নিশ্চয়ই অতনু অনেকগুলো কথা বললো, কিন্তু ও যে সন্তর্পণে ভুলে গেল, আমি আসছি দিদি ভাইয়ের কোশ্চেনে আসছি। অতনু যেটা ভুলে গেল যে ওর দলের একজন সাংসদ এপি আব্দুল্লাহ কুট্টি, সে অভিযোগ করেছিল যে বিজেপির থেকে 100 কোটি টাকা নিয়েছে ওরা, এবং সেই তার ভিত্তিতে সেকুলার ভোট ভাগ করেছে। তো সুতরাং এই ওদের অভিযোগের কি এখনো সেটার কোনো সদুত্তর দিতে পারিনি। এবার আসছি দিদি ভাইয়ের প্রশ্নে। আমি আবার বলছি যে একটু আগে আমরা অনেকগুলো উদাহরণ দিলাম, আমি শেষ উদাহরণটা দিই। কেন কি, যেটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে বললেন, এদের সকলের বিরুদ্ধে অভিযোগগুলো আমাদের নয়। আজকে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুভেন্দু অধিকারী থেকে অজিত পাওয়ারের বিরুদ্ধে স্বয়ং প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন 28 জুন 70,000 কোটি টাকার দুর্নীতি, এবং তার 4 দিন পর 2রা জুলাই তাকে নিজের দলে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হচ্ছে। এজেন্সির ভয়ে কি অর্জুন সিং দল পাল্টেছেন, এরকমটা অনেকেই বলছেন, বিশেষ করে বিরোধীরা, তৃণমূলও বলতে শুরু করেছে। সেই অর্জুন সিং, যে অর্জুন সিং 2019 থেকে 2024 কি কি হয়েছিল তার সঙ্গে, কি কি বললেন, দেখো। তৃণমূলে যেভাবে মানুষকে ক্ষতি করছে, মানি মেকিং মেশিন হয়ে গেছে, শুধু মানি মানি মানি, এই জায়গাতে মানুষ অতিষ্ঠ ছিল। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের মানে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি।
एयर कंडीशन घर में बैठकर फेसबुक से राजनीति नहीं होती है। बंगाल बीजेपी का दिनों दिन जो ग्राफ गिर रहा है उसका यही कारण है। মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে। 19-এর থেকে ভালো রেজাল্ট হবে বিজেপি, নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। ব্যারাকপুর যেখানে ছিল সেখানে আর আমার সঙ্গে 1 to 1 একেবারে অর্জুন সিং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন। অর্জুন দা, কেমন আছেন? নমস্কার আন্দা, ভালোই আছি। ওকে, যা বলা হচ্ছে যে আপনার এই ধরনের এই দল বদলে বারবার রাজনীতি, লোকে বলছে এটা কি ধরনের রাজনীতি? মমতা ব্যানার্জি দল এইটা বলা উচিত নয়, কেন মমতা ব্যানার্জি নিজেই তো এনডিএ, তারপরে ইউপিএ, তারপরে কংগ্রেস, তৃণমূল সবই করে চলে এসছেন। উনি কি করে কেন বলছেন? আচ্ছা, আর উনার দলের যে লোকগুলো বলছে তারা কোথায় ছিল? এই শিল্পাঞ্চলে, এই জেলাতে এই দলকে দাঁড় করাবার জন্য অনেক কিছু করেছি। আচ্ছা, কিন্তু এটা আমরা জানি রিজনাল পার্টিতে একটা সমস্যা আছে। মাস বেস যারা পলিটিক্স করে তাদের সঙ্গে রিজনাল পার্টি ভয় খায়। আর আপনি অর্জুন দা, আপনি টিকিট পাননি, সেই কারণে অনেকেই বলছেন আপনি ক্ষোভে দল ছেড়েছেন। আর এই টিকিট না পাওয়া নিয়ে আপনি পিছিয়ে পড়ছেন নাকি? তো সময় বলবে আমি পিছিয়ে পড়েছি না এগিয়ে গেছি, ওরা সময় বলবে। এগিয়ে যেতেই দেখেছি, কিন্তু টিকিটের জন্যে যখন উনি আমাকে ডিপ্রাইভ করলেন 2019-এ, উনি 2017-এর মাঝখানে আমাকে কমিট করেছিলেন কি আমি টিকিট দেব। উনি টিকিট দেননি। এই সেম লোকের কথায়, এই পার্থ ভৌমিকের কথা উনি এটা করেছিলেন। পার্থ ভৌমিক তখন অভিষেক ব্যানার্জিকে গ্যাস খাইয়েছিল, 2 লাখ ভোটে অর্জুন সিং হারবে। অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছিলেন। ঠিক শেষ টাইমে এসে উনি পাল্টি মেরে দিলেন। উনি বললেন কি না আমি কমিট করে দিয়েছি দীনেশ ত্রিবেদীকে। তখন আমি বলেছিলাম দীনেশ ত্রিবেদী জিততে পারবে না, উনি হারবে। তখন উনি বলেছিলেন কি তুমি তো একা এমএলএ, বাদ বাকি তো সব ওদিকে। তাই আমি বলেছিলাম 2009 যখন জিতিয়েছিলাম তখন আমি একা এমএলএ ছিলাম। দেখুন, সংখ্যা বড় জিনিস হয় না। আচ্ছা, মানুষের সঙ্গে প্রেম ভালোবাসা বড় জিনিস হয়। আচ্ছা, আর আপনি কমিট ফেল করছেন, আপনি বিশ্বাসঘাত করছেন আমার সঙ্গে, আবার আপনার মুখে এইসব ভালো লাগে না। মানে তার মানে বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে আপনার বন্ধু প্রার্থী হয়েছে বলে আপনার ক্ষোভ, তাই তো? আপত্তি হবেই, যেটা আমি ডিজার্ভ করি সেটা আমার পাওয়া উচিত। আমি তো কারো দয়াতে কিছু নেওয়ার দরকার নেই, আমি তো দয়াতে কিছু পাই না, আমার দয়াতে নেওয়ারও দরকার নেই। আমি দয়ার উপরে বিশ্বাসও করি না, বাট আমি যেটা ডিজার্ভ করি সেটা আমার পাওয়া উচিত। একজন এখানে পুরো এলাকা লুটপাট করবে, একজন সব কিছু করবে, একজন মন্ত্রী হবে, আবার এমপিও হবে, এটা তো হতে পারে না। আমরা তো রাজনৈতিক পরিবারের লোক, রাজনীতি করেছি 50 বছর এখানে আছি। আর যে লোকটা 2011-তে রাজনীতিতে এলো, তার আগে সিপিএম এর ভয়ে ঘরে ঢুকে থাকতো, তখন লড়াই করার জন্য অর্জুন সিং। আর যখন লড়াই জায়গা দেওয়ার যখন দরকার পড়ে, সময় আসবে, তখন পার্থ ভৌমিক। আচ্ছা, এটা ওনার প্রতি ব্যারাকপুরে মানুষের একটা ব্যাপার ক্ষোভ আছে, সেই ক্ষোভটা আপনি দেখবেন প্রমাণ হবে। পার্থ ভৌমিকের কথা ছেড়ে দিন, পার্থ ভৌমিকের কথা ছেড়ে দিন। আপনি তো মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন বারবার। যাওয়ার সময় তার মুখ মনে পড়লো না অর্জুন দা? ছাড়ার সময় মুখটা মনে পড়লো, আর এটাও মনে পড়লো কি একজন ব্যক্তি যার জন্য অনেক কিছু করেছিলাম, তিনি হঠাৎ এমন চোখ পাল্টে দিলেন, এমন করলেন, এমন বেইজ্জতি করলেন। দরকার কি ছিল আমাকে ডাকার?
আর দরকার কি ছিল আমার সঙ্গে কথা বলার? আমার তো দরকার ছিল না, আপনার দরকার ছিল। তো মুখটা দেখে আবার ভাবলাম কি এটা পসিবল? একজন মানুষ কত মিথ্যা বলতে পারে, এটা অবাক হয়ে গেলাম আমি। আবার পার্থ ভৌমিকে আসি একটু, আপনার বন্ধুতে। আপনি তো পার্থ ভৌমিক নিয়ে, শেখ শাহজাহান নিয়ে বিজেপিতে ঢোকার পরেই প্রচুর কথা বলছেন, আগে তো বলেননি। মমতা ব্যানার্জি দলে শেখ শাহজাহান মতন জন্তুকে আপনি আচ্ছা যদি একটা মানে মিডিয়ার একটা প্রশ্ন উত্তরে মমতা ব্যানার্জিকে একটা বড় ধরনের একটা সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন কি শেখ শাহজাহান তো আপনি নিজেই বলেছিলেন হারমাদ মমতা ব্যানার্জিকে, আবার এখন আপনার দলের সম্পদ। তখন উনি বলেছিলেন না আমি ওই নিচে লেভেলে, এরা আমার কথা শুনে না, এ করে না, ও করে না। আপনি এই প্রশ্ন আমাকে কি করে করলেন? এটা তো মমতা ব্যানার্জিকে করা উচিত। একটা হারমাদকে উনি নিজে বলেছিলেন সিপিএমের হারমাদ, সেই হারমাদকে দলে নিয়ে এলে হারমাদ ঠিক হয়ে গেল, ও ধোয়া তুলসী পাতা হয়ে গেল। আর তারপরে এখন আমাকে বলছেন কি আপনি সেই সময় কেন প্রশ্ন করেননি? এই হারমাদের বিরুদ্ধে বহু লোক মমতা ব্যানার্জিকে বলেছিল, কিন্তু মমতা ব্যানার্জি শুনেননি। জ্যোতির্প্রিয়া মল্লিক প্রথমে, তারপরে এই আপনার পার্থ ভৌমিক, এদেরকে দিয়ে ওখান থেকে ব্যাপক আকারে ফান্ড কালেক্ট হতো দল চালাবার জন্য। বাকিবুরকে দিয়ে ফান্ড কালেকশন হতো দল চালাবার জন্য। এই পুরো বর্ডার এলাকাটাকে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ যাবে না, আপনি হয়তো নিশ্চয়ই জানবেন। ওখানে মানুষের কোনো ন্যায় পাওয়ার জায়গা। এইসব নিয়েই তো কেন্দ্রীয় এজেন্সি হ্যান ত্যান এসব হচ্ছে। এই যে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে আমরা আলোচনা করছি জনতার দরবারে, আপনার কি মনে হয় এটা বিজেপির রাজনীতি এই মুহূর্তে? আচ্ছা, তৃণমূলে অনেক নেতা আছেন যারা চুরি করেননি তাদের বাড়িতে কি যাচ্ছে? যারা কোনো অপরাধ করেননি তাদের বাড়িতে যাচ্ছে কি? আচ্ছা, যাচ্ছে না। আচ্ছা, মালা রায় বাড়িতে গেছে কোনোদিন? তৃণমূলের নেতা। আচ্ছা, তারপরে চলে আসুন অনেক তৃণমূলের নেতা, এই ধরুন আপনার আমাদের জেলাতে অনেক তৃণমূলে বড় বড় নান্টু ঘোষ আছে, তার বাড়িতে কোনোদিন পুলিশ ইডি সিবিআই গেছে? যায়নি। যারা করবে না, কল্যাণ ব্যানার্জি বাড়িতে কোনোদিন ইডি সিবিআই গেছে? যায়নি। আপনি চুরি করবেন আর বলবেন আমাকে ইডি সিবিআই খুঁজছে, এটা তো অদ্ভুত কথা হচ্ছে। এই যে তৃণমূল কিন্তু বলছে আপনি নাকি ভয়ে বিজেপিতে গেছেন। আমার কিসের ভয়? আমি তো 1.5 বছর বিজেপিতে অলিখিতভাবে ছিলাম না, তো আমার তো ভয় কিসের? আমার না ইডি আছে, না সিবিআই আছে, না আমি 2 নম্বরই কাজ করি, না 2 নম্বরই আমার কোনো ব্যবসা আছে, না গরু পাচার করি, না কয়লা চুরি করি, না বালি চুরি করি, না পাথর চুরি করি। আমার তো কিছু নেই, আমার সব কিছু ওপেন আছে। আচ্ছা, আপনার সময়ও কম, আমাদের সময়ও কম। একটু বলি যে একটু বলি যে 2024-এ মানে আমরা এর আগে দেখেছি আপনাকে ভোটের লড়াই একেবারে মুখোমুখি হতে রাস্তায় নেমে। 2024-এ কি অন্যরকম দেখবো, একটু ম্রিয়মান দেখবো নাকি একই রকম? কলিযুগ আছে তো। আচ্ছা, কলিযুগে তো আগেকার জামানার মতন ওই ময়দানে তো লড়াই হবে না, রাস্তায় নেমেই লড়াই হবে। তাই এখন রাস্তা নেমেই লড়াই করতে হয়। 2024 হোক বা 2019 হোক, দেখুন ভোট যুদ্ধে সময় ঠিক করে, কাল ঠিক করে কি কবে কি করতে হয়। যখন যে সময় আসবে, যখন যে পরিস্থিতি আসবে, তার উপরে ডিপেন্ড করে কি আমার রিঅ্যাকশনটা কি হবে। একদম। আপনি এই লোকসভা নির্বাচনের আপনি নিশ্চয়ই বলবেন আমি জ্যোতিষী নই, তবুও ভবিষ্যৎ কি বিজেপির? এই মুহূর্তে
30-32টা সিটে বিজেপি এগিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো আপনি ভাববেন আমি একটু বাড়তি বলছি, আপনি মিলিয়ে নেবেন যদি খুব কোনো অঘটন না ঘটে। রাজনীতিতে তো অনেক রকম ভোটের সময় অঘটন ঘটে, কোনো অঘটন না ঘটে তাহলে রেজাল্টটা সেই জায়গায় থাকবে। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ অর্জুনদা। এবং আজকে অনেক তো রাজনৈতিক তরজা হচ্ছে প্রতিদিন, আপনারাও রাজনৈতিক তরজায় আছেন, আপনারাও জনতার আছেন, কিন্তু আজকে একটা দারুণ একটা খবর দিয়ে এই যে চেয়ারে বসে আছেন, এইসব চেয়ার দখলের জন্যই তো আজকে এই রাজনৈতিক তর্ক বিতর্ক। অদ্ভুত ব্যাপার, বাঁকুড়া তৃণমূলের পার্টি অফিস, বিজেপির পার্টি অফিস, দুটো পার্টি অফিস থেকেই চেয়ার শুধু নয়, শতরঞ্চি পর্যন্ত চুরি। দেখুন, সামনেই লোকসভা ভোট, কুর্সি দখলের লড়াই, এরই মধ্যে কুর্সি চুরি, সেটাও আবার তৃণমূল এবং বিজেপির অফিস থেকে। বাঁকুড়া শহরে এই দুই দলের অফিস থেকেই চেয়ার টেবিল চুরি, রিকশায় চাপিয়ে চম্পট দিল চোর। বাঁকুড়ার রামপুরে তৃণমূলের অফিস, এই পার্টি অফিস থেকেই চুরি হয়েছে চেয়ার টেবিল। 150 মিটার দূরে রত্তলায় বিজেপির অফিস, এই পার্টি অফিস থেকেও চুরি চেয়ার টেবিল। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে দুই দলের অফিসে চুরি হয়েছে নাকি একই সময়, সোমবার বেলা 12টায়। ওই দিন বাঁকুড়ার রায়পুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, এই সভা নিয়ে ব্যস্ত ছিলেন তৃণমূলের কর্মীরা, সেই সময়ই চুরি। আমার কাছে গোটা 6 চেয়ার আর 5টা টেবিল আর একটি মোবাইল। আমি থানাতে বুঝে গেছি, এবং ভলেন্টিয়ারের ড্রেস পরে ছিল চোরটি। আমরা বুঝতে পারছি না কি ব্যাপার, এটা কোনো চক্রান্ত কিনা সেটাও বুঝতে পারছি। বিজেপির বক্তব্য, সোমবার দুপুরে কর্মীরা খেতে গিয়েছিলেন, সেই সময় চেয়ার টেবিল নিয়ে চম্পট দেয় চোর। চেয়ার টেবিল নিয়ে যাওয়ার সময় কয়েকটা পতাকাও নিয়ে যায়, যাতে আশেপাশে সবাই ভাবে দলের কেউ চেয়ার টেবিল নিয়ে যাচ্ছে। বিজেপি অফিসে চেয়ার টেবিল নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে এলাকার এক দোকানের সিসি ক্যামেরায়। আমাদের পার্টি অফিসে কিছু চেয়ার চুরি হয়ে গেছে, টেবিল চুরি হয়ে গেছে, তো কে বা কারা করলো এখনো পর্যন্ত বুঝতে পারিনি। দলীয় কার্যালয় থেকেই চুরি কি হয়েছে সেটা বড় বিষয় নয়, চুরিটা কিভাবে হলো বা চুরিটা কেন হলো সেটা বিষয়। যারা চেয়ারের জন্য লড়ছে তাদের অফিস থেকেই চেয়ার চুরি, এ নিয়েই বাঁকুড়ায় জোর শোরগোল। পাওয়া গেল সিসিটিভি ফুটেজ, অভিযোগ হয়েছে বাঁকুড়া সদর থানায়, কিন্তু এই চেয়ার চুরি নিয়েই শোরগোল শুরু হয়েছে জেলা শহরে। মানুষজন ঠাট্টা করছেন এই চেয়ার চুরি নিয়েই। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলায়। এইভাবেই প্রতিদিন থাকবেন নেতা এবং জনতা। আজকের মতো জনতার দরবার এখানেই শেষ করছি, আবার কাল জনতার দরবার।